যখন জামাতের উত্তরোত্তর এই অগ্রগতি হচ্ছে, তখন কিছু বস্তা পচা গল্প, কল্প কাহিনী, যে জিনিসের সমাধান অনেক আগে হয়ে গিয়েছে, সেই সমস্ত নিয়ে ওই জিনিসকে নিয়ে এসে এখানে উপস্থাপন করা হচ্ছে। এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর সেবাদাস, যারা যে কোনো কাজের সময় এটাকে নিয়ে আসছেন কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সরকার গঠন করলেন, ওনার জাতীয়তাবাদী দল তৈরি করলেন, সেই সরকারের প্রধানমন্ত্রী ছিল শাহ আজিজুর রহমান। তিনি পিস কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তার মন্ত্রিসভায় যে সদস্যরা ছিল সবাই শান্তি কমিটির সদস্য ছিল, প্রায় এক দুজন বাদে। তাহলে এই বস্তা পচা স্লোগান জামাত ইসলামের কাছে দেওয়ার চেষ্টা করছেন কেন? কারণ একটাই, জামাত সৎ লোক তৈরি করছে। যদি এই সৎ লোকের হাতে ক্ষমতা যায় দেশের, তাহলে ওই ধরনের স্বার্থান্বেষী দ্বারা মূলত তাদেরই হাতে ঘা লাগে, যার কারণে তারা এই ধরনের বস্তা পচা জিনিসগুলো নিয়ে আসে বারবার ঘুরিয়ে ফিরিয়ে। বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আমাদের গঠনতন্ত্রে জামাতের উদ্দেশ্য লক্ষ্যে এই বাক্যটা আছে, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজটা হবে ন্যায় ও ইনসাফপূর্ণ। আমরা কেউ কেউ বলি বিপ্লব, ইসলামী বিপ্লব। মানুষ বুঝে না হোয়াট ইজ ইসলামী বিপ্লব। ইসলামী বিপ্লব মানে ইসলামী সমাজ ব্যবস্থা যেটা ন্যায় ও ইনসাফপূর্ণ হবে। যে সমাজ কায়েম হলে সমাজে ছিনতাই, রাহাজানি, মারামারি, ধর্ষণ, চাঁদাবাজি এগুলো থাকবে না। এরকম একটি সমাজ জামাত ইসলামী টার্গেট। যে সমাজ আজকে থেকে 1500 বছর পূর্বে আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রতিষ্ঠা করেছিলেন। সম্মানিত সুধী মণ্ডলী, 4টি কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটা বাস্তবায়ন করছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা হলো দাওয়াত ও তাবলীগ, একটা হলো সংগঠন ও প্রশিক্ষণ, 3 নম্বর হলো সমাজ সেবা, সমাজ সংস্কার, 4র্থ নম্বর হলো রাষ্ট্রীয় সংস্কার ও সংশোধন। জামাতের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এই 4 দফা কর্মসূচির ভিত্তিতে জামাত কাজ করে যাচ্ছে। এখনকার সময় আমরা শুনি সংস্কার করতে হবে, সংস্কার না করলে নির্বাচন হবে না, সংস্কার করে নির্বাচন দিতে হবে। আর বাংলাদেশ জামাত ইসলামী তার সৃষ্টির সময় থেকেই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছেন যে সমাজের সেবা করতে হবে, সমাজের সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে, এবং 4র্থ নম্বরে রাষ্ট্রীয় সংস্কার করতে হবে প্রতিনিয়ত, এবং রাষ্ট্রের সংশোধন করতে হবে। যে দলের এই টার্গেট, এই কর্মসূচি, তারা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি? আজকে আপনাদের যে আরো কথা ছিল, আপনাদের যে আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে যে আরো কিছু প্রশ্ন করতে চাচ্ছেন, আরো কিছু সাজেশন দিতে চাচ্ছেন, আপনারা এই এলাকার বাড়িওয়ালা, বুদ্ধিজীবী, কলেজের প্রফেসর, এই ধরনের লোকেরা তো এখানে উপস্থিত আছেন। আপনারাই চাচ্ছেন আরো কিছু সময় যদি থাকে। আমরা তো ভাবছিলাম আপনারা উঠে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবেন, কিন্তু আমি দেখতেছি যে আপনারা এখন মাইক চাচ্ছেন যে আরো কিছু কথা বলবো। তাহলে এখন আর বাংলাদেশ জামাত ইসলামী প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়। আজকে বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক ময়দানে এমন একটি অবস্থান তৈরি করেছে, যার কারণে যে কোনো আলোচনায়, যে কোনো রাজনৈতিক ইস্যুতে, যে কোনো বিষয়ে আলোচনা করতে গেলে জামাত ইসলামীকে বাদ দিয়ে করা সম্ভব নয়। বিগত 5ই আগস্টের বিজয়ের পরে বাংলাদেশ জামাত ইসলামীর এই অবস্থান আরো দৃঢ় হয়েছে, আরো পাকাপোক্ত হয়েছে। এটা একদিনে এমনি হয় না। দীর্ঘ 90 বছরের কার্যক্রম, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 50-52 বছরের কার্যক্রমের মধ্য দিয়ে জামাত জনগণের মনে স্থান করে নিয়েছে, হৃদয়ে স্থান করে নিয়েছে। যার কারণে যে কোনো রাজনৈতিক মেরুকরণে জামাত ইসলামীকে লাগবে, জামাত ইসলামীকে বাদ দিয়ে কোনো মেরুকরণ নয়, এটা আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য যখন জামাতের উত্তরোত্তর
এই অগ্রগতি হচ্ছে, তখন কিছু বস্তা পচা গল্প, কল্প কাহিনী, যে জিনিসের সমাধান অনেক আগে হয়ে গিয়েছে, সেই সমস্ত নিয়ে ওই জিনিসকে নিয়ে এসে এখানে উপস্থাপন করা হচ্ছে। এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর সেবাদাস, আরো কিছু লোক আছে যারা যে কোনো কাজের সময় এটাকে নিয়ে আসছেন কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সরকার গঠন করলেন, ওনার জাতীয়তাবাদী দল তৈরি করলেন, সেই সরকারের প্রধানমন্ত্রী ছিল শাহ আজিজুর রহমান। তিনি পিস কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তার মন্ত্রিসভায় যে সদস্যরা ছিল সবাই শান্তি কমিটির সদস্য ছিল, প্রায় এক দুইজন বাদে। তাহলে এই বস্তা পচা স্লোগান জামাত ইসলামের কাছে দেওয়ার চেষ্টা করছেন কেন? কারণ একটাই, জামাত সৎ লোক তৈরি করছে। যদি এই সৎ লোকের হাতে ক্ষমতা যায় দেশের, তাহলে ওই ধরনের স্বার্থান্বেষী যারা জনগণের সম্পদ লুটপাট করতে চায়, যারা জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাঠাতে চায়, যারা নিজের সন্তানকে এ দেশে লেখাপড়া না শিখিয়ে বিদেশে ইউনিভার্সিটি কলেজে পড়াতে চায়, মূলত তাদেরই হাতে ঘা লাগে, যার কারণে তারা এই ধরনের বস্তা বস্তা জিনিসগুলো নিয়ে আসে বারবার ঘুরিয়ে ফিরিয়ে। আজকে দেখেন ডাকসুর নির্বাচন, বাচ্চা বাচ্চা ছেলেরা নির্বাচন করতেছে, সেখানে ওই নিয়ে বিনিয়ে মাইক্রোফোনটা সামনে ধরে তারপরে বলতেছে যে আপনারা কি ওই, আপনারা কি সেই, আপনারা কি ক্ষমা চাবেন? হয় কেন ক্ষমা চাবে? তারা কি অপরাধ করেছে? তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে সমন্বয়করা ছিল, তাদের সাথে একত্র হয়ে এই জাতিকে মুক্তির ব্যবস্থা করেছিল। লক্ষ লক্ষ মানুষ তাদের ডাকে এই রাস্তায় নেমে এসেছিল, যার কারণে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। ইতিপূর্বে আমরা এই ফ্যাসিস্ট সরকারের সময় একটা ইফতার মাহফিল পর্যন্ত এই ধরনের হলে আমরা করতে পারিনি। সাথে সাথে এসে ঘেরাও দিয়ে বলতো জঙ্গিরা এখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে। আজকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কারা করছে আজকে জাতির কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। যারা ষড়যন্ত্রকারী তারা পালিয়ে যায়, যারা ষড়যন্ত্র করে না তারা বুক পেতে জীবন দিয়ে দেয়, ফাঁসির রশি গলায় ঝুলায়। বাহানা করার আর জায়গা নেই। ওই ধরনের বস্তা ভাষা বাহানা আর করবেন না ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ সৎ লোকের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী সৎ লোক তৈরির কারখানা। যদি বলেন কিভাবে, কোথায় আপনাদের সৎ লোক, যদি একটু উদাহরণ দিই, ছোট্ট, সময় একটু বেশি হয়ে যাচ্ছে। আমাদের একটি সরকারে আমাদের 2 জন মন্ত্রী ছিল, 3টে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন। জাতি সাক্ষী, অন 11-এর পরে মাইক্রোস্কোপ দিয়ে মতিউর রহমান নিজামী এবং মুজাহিদের দুর্নীতি খোঁজার চেষ্টা করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। দুঃখের বিষয়, ওদের কাছে দুঃখ যে 1 পয়সার দুর্নীতি তারা বের করতে পারেনি। সৎ লোক এখানে তৈরি হয়, তারা আখের গুছায় না, তারা একটু হলে বিদেশে পালিয়ে যায় না। জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন লোক যারা, তারা বিদেশে তাদের কোনো জায়গা নাই। তারা এদেশে জন্মগ্রহণ করেছে, এদেশের সন্তান, এদেশের আলো বাতাসে তারা বড় হয়েছে, এখানে শিক্ষা লাভ করেছে। তারা এই দেশকে সেবা করতে চায়, এই দেশে একটি শান্তির রাজ্য কায়েম করতে চায়। সম্মানিত সুধীমণ্ডলী, এই জন্য যাদের কিছুই থাকে না তারা ওই বস্তা বস্তা জিনিস নিয়ে আসে, দুর্গন্ধ ছড়াবার চেষ্টা করে। আজকে ডাকসু নির্বাচন সামনে, সেই নির্বাচনে তারা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকালকে আপনারা দেখেছেন, আজকেও ফেসবুকে আসতেছে একজন গৃহপালিত একজন রাজনৈতিক নেতা কালকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে পারেনি। জিজ্ঞেস করেছিলেন আপনি ভারতে কেন গিয়েছিলেন, কি কি আলোচনা হয়েছে, রাজনীতি করেন দেশে, কথার উত্তর দিতে পারেননি। ইনে বিনে বলেছেন ভারত সরকারের আমন্ত্রণে গিয়েছিলাম, বিশিষ্ট লোকদের সাথে আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে সেটা আমি বলতে পারবো না, ওদের অনুমতি ছাড়া আমি কথা বলতে পারবো না। ধিক্কার জানাই ওই ধরনের রাজনৈতিক নেতাদেরকে। এদেশে বসবাস করার তাদের কোনো
অধিকার নাই। যারা পরজীবী, পরের অন্ন খেয়ে এদেশের বদনাম করার চেষ্টা করেন, এদেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেন, দেশের সাংবাদিকদের সামনে সাহসের সাথে কথা বলতে পারেন না, রাজনীতি করতে আসছেন আবার এই দেশে, রাজনীতি করতে চান, 16 বছর পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে কাজ করেছেন, ওই সরকারকে টিকিয়ে রাখার সমস্ত ব্যবস্থা করেছেন। স্বৈরাচারের তকমা নিয়ে আপনার ভাই বিদায় করেছিল দেশের জনগণ, সাধারণ জনতা, আবার ইনে বিনে ক্ষমা চেয়ে আবার আসছিলেন, কিন্তু আবার সেই দালালি করছেন। দালালি করে আবার এখন কালকে এদেশের একজন ডাকসুর সাবেক ভিপি, একটি রাজনৈতিক দলের নেতা, তাকে হত্যার প্রচেষ্টা চালিয়েছেন আপনার ষড়যন্ত্রের মধ্য দিয়ে। মূলত ষড়যন্ত্র আপনারই ছিল। আপনি ওই সেনাবাহিনীর কাকে টেলিফোন করেছেন, আর ওই সেনাবাহিনীর সাথে সাথে লোক পাঠিয়ে দিয়েছে। আমরা ধন্যবাদ জানাই ডক্টর ইউনূস সরকারকে যে তিনি আজকে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করেছেন। এটা সৎ সাহসের লক্ষণ। আপনি নিশ্চয়ই পারবেন, আপনার সাথে আমরা আছি। এই ধরনের বিচার বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে সমস্ত ষড়যন্ত্রীকে বের করে আনতে হবে এবং তাদের গ্রেফতার করতে হবে, সঠিক বিচার করতে হবে। গতকালকের যে ন্যাক্কারজনক ঘটনা রাজপথে হয়ে গেল, জাতি আজকে 1 বছর পরে এইটা আশা করেনি কখনো, কিন্তু ষড়যন্ত্রকারী যারা ওখানে দেখছেন একজন লোককে, একটা ছেলে যে গুলি খেয়েছে পায়ে, সে তাকে জাপটি ধরেছে, যেই লোক আমাকে গত বছর 4 আগস্ট আমাকে গুলি করেছিল, তাকে গ্রেফতার করা হোক। আপনারা দেখবেন এখনো সোশ্যাল মিডিয়া ঘুরতেছে তার ছবিটা। সেই ষড়যন্ত্রকারী এখনো আছে। সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী বলিষ্ঠভাবে যখন ভূমিকা পালন করছে, তখন আবার আরেকটি দল তারা বলতেছে যে কি অমুক অমুক দল এখানে তারা পাবে না, তারা কি পাকিস্তান যাবে না কোথায় যাবে ইত্যাদি ইত্যাদি। এই দেশে বাংলায় নাকি তাদের ঠাঁই নেই। এখন আমরা যদি বলি যে বাংলা কি তোর বাপ দাদার বেটা, বাংলা তো আমাদের, তোদের জন্ম হয়েছে রাজাকারের মধ্য দিয়ে। শাহ আজিজ, মশিউর রহমান, খানে সবুর, এদেরকে দিয়ে তোমরা দল তৈরি করেছিলে। আমাদের সাবেক আমিরে জামাত অধ্যক্ষ গোলাম আজমকে তোমরা গ্রেফতার করেছিলে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে, কারো করুণায় নয়, আইনি লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সাবেক আমির অধ্যক্ষ গোলাম আজম নাগরিকত্ব ফিরে পেয়েছিলেন। মিথ্যা অভিযুক্ত করা হয়েছিল। মাওলানা মতিউর রহমান নিজামী সহ আমাদের শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়েছে, জেলখানায় তাদেরকে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। বড় বড় কথা বলেছেন, একটা প্রতিবাদ জানাতে পারেননি, একটা প্রতিবাদ জানাতে পারেননি, সৎ সাহস হয়নি, হবেও না। যারা দুর্বল তাদের সৎ সাহস থাকে না। যারা সবল, হক ও ন্যায়ের কথা বলে, সত্য কথা বলে, তারা বুক পেতে দিতে পারে বন্দুকের সামনে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী সেই সমাজ কায়েম করতে চায়। আপনারা নিশ্চয়ই তাদের সাথে থাকবেন বলে আমি আজকে আশাবাদী। আপনাদের চেহারা দেখে, আপনাদের অবস্থান দেখে, আপনাদের পরামর্শ দেখে, আপনাদের প্রশ্ন দেখে আমার কাছে এটাই মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আপনাদের সাহায্যে, আপনাদের পরামর্শে এগিয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলামী। এবং ডাকসু নির্বাচন যেটা সামনে আছে, আপনাদের সন্তান, আপনাদের আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার ভাই ভাতিজা, আপনার আত্মীয়ের ছেলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আজকে শিবিরের পক্ষ থেকে যে প্যানেল দেওয়া হয়েছে, সেই প্যানেল দেখে তারা থরথর করে কাঁপছে। যদি এই প্যানেল বিজয়ী হয় তাহলে তারা আবার আস্থা করে নিক্ষিপ্ত হবে। এই ভয়তে তারা নানান ষড়যন্ত্র এখন করছে। দোয়া করবেন সবসময় যাতে শেষ সময় পর্যন্ত নির্বাচনটা হয়। এটা দ্বিতীয় পার্লামেন্ট বাংলাদেশের। এই নির্বাচন যদি হয়ে যায়, এর মধ্য দিয়ে আগামী যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচন একটা রেজাল্ট এখান থেকে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ডাকসুর ওই যে বোর্ড আছে, সেই বোর্ডে 2টি বছর জিএস এর নামটা খোদাই করা নাই, লেখা নাই। 2 বছর পর্যন্ত নির্বাচিত জিএস ছিলেন অধ্যাপক গোলাম আজম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী ছাত্র ছিলেন, ছাত্র নেতা ছিলেন। নির্বাচিত শুধু ইসলাম চায়, সেই কারণে তার নামটা কোনো উল্লেখ করা হয় নাই। ভিপি ছিল অরবিন্দ বোস, তার সাথে সেক্রেটারি জেনারেল সেক্রেটারি ছিলেন অধ্যাপক গোলাম আজম। তিনি ভাষা সৈনিক। ওই 2টা নাম আজ পর্যন্ত কেউ ওখানে ঢুকাইতে পারে না। ইনশাআল্লাহ এবার ডাকসুতে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যখন গত 19 জুলাই পড়ে গেলেন 2 বার, 3rd টাইম তিনি বসে বসে বললেন, সারা দেশের মানুষ এসেছে আমার কথা শোনার জন্য,
আমাকে কথা বলতেই হবে, তখন ওনার বুকের ভিতরে ব্লক, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বসে বসে দুইটা ঘোষণা দিয়েছিলেন, দুর্নীতি করব না, দুর্নীতি করতে দেব না। আল্লাহু আকবার। একজন দেশের দেশপ্রেমিক নেতার মুখ থেকে এই কথা বেরোতে পারে? দুর্নীতি না করার সৎ সাহস বাংলাদেশ জামাত ইসলামীর আমিরই বলতে পারে। চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতে দেব না, এই দুইটা কি যারা এই পথের লোক তারা সহ্য করবে? করবে না, তারা নানান ষড়যন্ত্র করবে। এই জন্য আপনাদের যারা আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জামাত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে আপনাদের অবস্থান নিশ্চিত করতে হবে এবং এই নিশ্চিত করার মধ্য দিয়ে আগামী দিনে যে সংস্কারমূলক নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের প্রার্থীকে বিজয়ী করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্বাস্থ্য দিক, হায়াতে তাইয়্যিবা দান করুক এবং জামাত ইসলামের পক্ষে কাজ করার জন্য মধ্য দিয়ে আপনাদের আখিরাতের সফলতা আপনাদেরকে সুযোগ করে দিন। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।